আচ্ছা, আমরা আজকে সেকেন্ড ক্লাসের এখন সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। দেখেন, ধারাগুলোর বিস্তারিত আছে। যেমন 14 ধারা। কত ধারা বলেন? কত ধারা বলেছি? 14 ধারা। আমরা কিন্তু আগের ক্লাসটার মধ্যে পড়েই আসছি যে 14 ধারার কথা কি বলেছি। হ্যাঁ, যে তামাদি আইনের 14 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি একটি মামলা ভুলভাবে উপযুক্ত এখতিয়ারবিহীন আদালতে দায়ের করে, অর্থাৎ ভুলভাবে এখতিয়ারবিহীন আদালতে দায়ের করেছেন, অর্থাৎ যেই আদালতে দায়ের করার কথা সেই আদালতে না করে অন্য একটি আদালতে দায়ের করেছে, তাহলে সেই মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় সময়, যদি সেই মামলা যথাযথভাবে দায়ের করা হতো, তাহলে সেই সময়টি গণনা করার সময় হতে বাদ দেওয়া হবে। ঠিক আছে? অর্থাৎ সদিচ্ছা প্রণোদিত ভুল, অর্থাৎ দেখা গেল আপনি ক কোর্টে মামলা করার কথা কিন্তু আপনি খ কোর্টে মামলা করেছেন। ঠিক আছে? যেটা বললাম যে আহ ধরেন ক কোর্টে মামলা করার কথা, আপনি ভুলবশত করেছেন খ কোর্টে মামলাটা। হ্যাঁ, তাহলে এই যে একটা সময় চলে গেল না, একটা সময় কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, এই সময়টা আপনার তামাদি গণনা হতে বাদ যাবে। দেখা গেল আপনার কাছে ছিল 3 মাস। কত মাস সময় ছিল বলেন? 3 মাস সময় ছিল মামলা করার, কিন্তু আপনি ভুল কোর্টে করেছেন, 3 মাস চলে গেছে অলরেডি। তখন আপনি কি খ কোর্টে আর মামলা করতে পারবেন? আপনার কাছে মনে হবে আল্লাহ, আমার তো 3 মাস চলে গেছে, আমি মনে হয় আর মামলা করতে পারবো না। কিন্তু না, আপনি তো ইচ্ছা করে করেন নাই, তাই না? সদিচ্ছা প্রণোদিত ভুল। হ্যাঁ, অর্থাৎ আপনি ভুলবশত কোনো এই কাজটা করে ফেলছেন, সেক্ষেত্রে তামাদিনের 14 ধারা বলতেছে যে আপনি ভুলবশত সরল বিশ্বাসে যদি এই কাজটা করে থাকেন, তাহলে আপনার ওই তামাদি সময়টা কি যাবে না, এখানে বাদ যাবে না, ওইটা এখানে ধরাই হবে না। ঠিক আছে? এটা এখানে কি করা হবে না, ধরাই হবে না। হ্যাঁ, মেইন কথা হচ্ছে যে সময়টা আপনি ককটে পার করছেন, এই সময়টা তামাদি গণনা থেকে বাদ যাবে। ক্লিয়ার? 14 ধারা একজন একটু বলেন তো আমারে, যে বুঝতে পারছেন। শরীফ? ভাই, ভুল করে মামলা করলে তামাদির মেয়াদ শেষ হয় না। এটাই আর কি মূল কথা 14 ধারা। কিন্তু ভাই, দেখা গেছে আমি ভুল করে মামলা করলাম, দেখা গেছে মামলার সময় শুরু হইলো আজকে থেকে, আমি 5 দিন পরে ভুল করে মামলা করলাম, তাইলে আমার তামাদি তো চলতে আছে, 5 দিন তো গেছে গা। 5 দিন চলে গেছে, পরবর্তীতে হ্যাঁ। দেখা গেছে 3 মাসের দেখা গেছে 3 মাসও পার হয়ে গেছে। ওই ক্ষেত্রে কি ওই পাঁচ ওই দিন তিন দিয়ে মাসটা অ্যাড বাদ হইব না? যাবে। ওই 3 মাসটা বাদ যাবে, এই 5 দিন অ্যাড হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই পাঁচ কিন্তু দিন আমরা অ্যাড তো হবে। ওইটা জানি যে তামাদি একবার শুরু হয়ে গেলে ওইটা নাকি আর বাদ না না, যায় না। ওইটা এই ক্ষেত্রে না। ওটা এই ক্ষেত্রে না। ঠিক আছে, ওটা এই ক্ষেত্রে না। ওইটা আপনার লিগ্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে। হ্যাঁ, 6 ধারার ক্ষেত্রে। দেখেন, এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। মামলাটি অবশ্যই ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করতে হবে। মামলাটি অবশ্যই সরল বিশ্বাসে দায়ের করতে হবে। মামলাকারীকে অবশ্যই যুক্তিসঙ্গত কারণে ভুলটি হয়েছে বলে প্রমাণ করতে হবে। যেই সময়টি বাদ দেওয়ার আবেদন করা হচ্ছে তা অবশ্যই মামলার মূল বিষয়ের সাথে কি করতে হবে, সম্পর্কিত হতে হবে। আদালতকে অবশ্যই সন্তুষ্ট হতে হবে যে ভুলটি সরল বিশ্বাসে করা হয়েছে এবং মামলাকারী যুক্তিসঙ্গত সতর্কতা অবলম্বন করেছেন। মেইন কথা হচ্ছে আপনি ভুল ভাবে করছেন। আপনি কিভাবে করছেন বলেন? ভুলের কারণে করছেন। আপনি ইচ্ছাকৃত ভাবে করলে তো তামাদি মেয়াদ শুরু হয়ে গেছে, তার মানে এটা শেষ হবে না। কিন্তু আপনি এখানে কিভাবে করছেন, ভুল ভাবে সরল বিশ্বাসে করে ফেলছেন। সেক্ষেত্রে আদালত আপনাকে এটা কি দিবে বলেন শরীফ? ছাড় দিবে। কি দিবে? সময় দেবে। সময় দিবে, ছাড় দিবে। ঠিক আছে? তামাদি একবার শুরু হয়ে গেলে শেষ হয় না, এটা তো আমরা জানি, কিন্তু এখানে তো আপনি সরল বিশ্বাসে ভুলটা করে ফেলছেন। হ্যাঁ, এই কথা বলছে। আচ্ছা, এতে আপনি ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, দেখেন ধারা 15 ও 16। তামাদি আইনের 15 ধারা অনুযায়ী কিছু বিশেষ পরিস্থিতিতে মামলার বাদী বা দরখাস্তকারী যদি মামলা দায়ের করতে আইনগত বাধাগ্রস্ত হন, তাহলে সেই সময়কাল তামাদি সময় গণনার বাইরে রাখা হয়। অর্থাৎ আইনগতভাবে বাধাগ্রস্ত, আইনগতভাবে কি বাধাগ্রস্ত, হ্যাঁ, যে তিনি জেলে ছিলেন, বা তিনি আহ, পুলিশের হেফাজতে ছিলেন, বা এমন কোন সিচুয়েশনের কারণ আইনগতভাবে যেটা বৈধ, হ্যাঁ, ওই সিচুয়েশনের কারণে আপনি কি করতে পারেন নাই, মামলা দায়ের করতে পারেন নাই। ওই ওই জিনিসটা তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে, যে তামাদি সময় গণনার বাইরে রাখা হয়। অর্থাৎ ওই যে সময়টা আপনি যতদিন আইনগত বাধার মধ্যে ছিলেন, ওই সময়টায় আপনার তামাদি গণনা হবে না। ওই সময়টা আপনার কি গণনা হবে না বলেন?
তামাদি গণনা হবে না। হ্যাঁ। তামাদি আইনের 16 ধারাটি মূলত একটি দেওয়ানি কার্যবিধির অংশ, হ্যাঁ, যা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলা দায়ের করার বাধ্যবাধকতা আরোপ করে। এই ধারা অনুযায়ী আদালত যদি কোনো মামলার কার্যক্রম স্থগিত করে তাহলে সেই স্থগিতাদেশের সময়কাল তামাদি সময় গণনার বাইরে ধরা হবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে 16 ধারার মেইন কথা হচ্ছে আদালত যদি কোনো মামলার কার্যক্রম স্থগিত করে দেয়, কি করে দেয়, স্থগিত করে দেয়, অর্থাৎ আদালতই বলছে যে আপনি কয়দিন পরে মামলা করেন, আদালত কি বলছে কয়দিন পরে মামলা করেন, বা আদালত কোন একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, তাহলে ওই সময়সীমাটার মধ্যে আপনার তামাদি গণনা হবে না। অর্থাৎ ওই সময়টা আপনার তামাদি থেকে কি যাবে বলেন, বাদ যাবে। বাদ তামাদি যাবে। থেকে কি যাবে, বাদ যাবে। কারণ কি, আদালত আপনাকে এই বাধ্যবাধকতা দিছে, কে বাধ্যবাধকতা দিছে বলেন, আদালত। আদালতই, তাই না? আদালতই আপনাকে কি করে দিছে, স্থগিত করে দিছে, তাই না? তাহলে সেই সময়টা তামাদি গণনা থেকে কি যাবে বলেন, বাদ যাবে। 17 ধারা, আমরা কিন্তু 17 ধারা পড়ছি, আগের ক্লাসে পড়ছি না, যে মামলা করার অধিকার অর্জনের পূর্বে কি বলেন, মৃত্যু, মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যু সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা করা হয়েছে 17 ধারা। এই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো মোকদ্দমা করার অধিকার অর্জন করার আগেই মারা যান তাহলে তার ডাব্লিউডি অর্থাৎ উত্তরাধিকারী, হ্যাঁ, ডাব্লিউডি মানে কি বলেন, উত্তরাধিকারী, সেই অধিকার প্রয়োগ করতে পারবে, হ্যাঁ। তবে উত্তরাধিকারীকে অবশ্যই মূল ব্যক্তির মৃত্যুর পর তামাদির যে সময়সীমা আছে তার মধ্যে মামলা দায়ের করতে হবে। ঠিক আছে, 17 ধারার মূল বিষয় এখানে আমরা দেখি দুইটা বিষয়, যে যদি কোনো ব্যক্তি কোনো মোকদ্দমা করার অধিকার অর্জন করার আগেই মারা যান তাহলে তার উত্তরাধিকারী সেই অধিকার প্রয়োগ করতে পারবে। উত্তরাধিকারীকে অবশ্যই মূল ব্যক্তির মৃত্যুর পর তামাদির যে সময়সীমা আছে তার মধ্যে মামলা দায়ের করতে হবে। এই গেল 17 ধারা। হুম, অর্থাৎ উত্তরাধিকারীর ক্ষেত্রে কি হবে। দেন 18 ধারা, তামাদি আইনের 18 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মামলা দায়ের করার অধিকার হয় কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে জানতে দেয়া হয় না অথবা প্রয়োজনীয় দলিলপত্র প্রতারণা করে গোপন রাখা হয়, সেক্ষেত্রে কি হবে, দোষী ব্যক্তি বা তার সহযোগীর বিরুদ্ধে অথবা যে ব্যক্তি সরল বিশ্বাসে বা মূল্যের বিনিময়ে ভিন্নতার সত্য দাবি করে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। এখানে মূল কথা হচ্ছে যে আমরা আগের ক্লাসে দেখে আসছি যে যেদিন থেকে আপনি প্রতারণার কথা জানতে পারবেন সেদিন থেকে কি দায়ের করতে পারবেন, মামলা দায়ের করতে পারবেন। কাদের বিরুদ্ধে, যারা আপনার সাথে প্রতারণা করেছে, যারা আপনার সাথে কি করেছে, জালিয়াতি করেছে, যারা আপনার আপনার কাছে কি করেছে, দলিলগুলো লুকিয়ে রেখেছিল, তাই না? তাদের এগেনস্ট আপনি কি করতে পারবেন, মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে প্রতারণার কথা তামাদি আইনের কত ধারায় আছে বলেন, সেটাই। 18 ধারায়। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট যে দিয়ে দিতে পারে। আবার আমরা কিন্তু এই দ্বন্দ্ববিধিতেও প্রতারণা দেখে আসছি, তাই না? মিলানো যাবে না কোনটার ধারা কত। হ্যাঁ, তামাদি আইনে হচ্ছে 18 ধারা। তামাদি আইনের 19 ধারাটি মূলত লিখিত স্বীকৃতি, অর্থাৎ আপনি যতবার লিখিতভাবে স্বীকৃতি দিতেছেন ততবার নতুন করে তামাদি মেয়াদ শুরু হচ্ছে। কি বলছে বলেন, যতবার লিখিত স্বীকৃতি দিতেছে ততবার কি শুরু হচ্ছে বলেন, নতুন করে তামাদি নতুন করে মেয়াদ শুরু হচ্ছে। জাস্ট এতটুকু মনে রাখেন, 19 ধারা বলছে লিখিত স্বীকৃতি, 19 ধারা কি বলছে, লিখিত স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ যতবার লিখিত স্বীকৃতি দিবে ততবার নতুন করে কি শুরু হবে বলেন, তামাদি মেয়াদ শুরু হবে। আবার আমাদের মেয়াদ। হ্যাঁ, আবার 20 ধারাও সেম বলতেছে যে আপনার কাছ থেকে কেউ কি নিয়েছে, টাকা নিয়েছে, ঋণ নিয়েছে, সে আপনাকে টাকাটা ফেরত দিতেছে না যতবার তিনি আপনাকে মনে করেন 5 লাখ টাকা দিল, কত টাকা দিয়েছে বলেন, 5 লক্ষ টাকা দিয়েছে, যখন 5 লক্ষ টাকা দিছে ওই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ শুরু। আবার দেখা গেল কিছুদিন পর আবার 1 লক্ষ টাকা দিছে, তাহলে আবার নতুন করে কি শুরু হয়ে যাবে, তামাদি মেয়াদ শুরু হয়ে যাবে। অথবা যতবার পরিশোধ করবে, যতবার স্বীকৃতি দিবে যে আমি পরিশোধ করতেছি ততবারই কি হবে বলেন, নতুন করে তামাদি মেয়াদ শুরু হবে, শুরু হবে। মামলার তামাদি মেয়াদ কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। 21 ধারা, হ্যাঁ, আমরা 6 ধারায় কি পড়ে আসছি বলেন, লিগ্যাল ডিসএবিলিটি, কি পড়ে আসছি বলেন, লিগ্যাল এই ডিসএবিলিটি, বৈধ অপরাধ। বৈধ অপারগতা বা অক্ষমের অক্ষমতা, তাই তো?
তামাদি আইনের 21 ধারা মূলত অক্ষম ব্যক্তির প্রতিনিধির ধারণা নিয়ে আলোচনা করে, অর্থাৎ তাহলে 6 ধারার প্রতিনিধি আছে কত ধারায় বলেন? 21 ধারায়। 21 কত ধারায়? 21 ধারায়। অর্থাৎ 21 অক্ষম ব্যক্তি বলেন, নাবালক বলেন, পাগল বলেন, তাদের অভিভাবক বা প্রতিনিধি নিয়ে কথা বলা হয়েছে 21 ধারায়। এই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আইনগতভাবে কোনো কাজে অক্ষম হন তাহলে তার পক্ষে তার বৈধ অভিভাবক অথবা ব্যবস্থাপক, যেটাকে আমরা ম্যানেজার বলি, তাই না, ব্যবস্থাপক এই ধরনের কাজে যথাযথ অনুমোদিত কোনো ব্যক্তি লেনদেন বা কার্যক্রম পরিচালনা করতে পারবে। হতে পারে না যে অভিভাবক মা বাবা হইতে পারে, বা ম্যানেজার ম্যানেজার কি হইতে পারে যে মা বাবার পরিবারের অন্য কেউ তার দায়িত্ব নিয়ে তাকে লালন পালন করতেছে, তাহলে তাকে ব্যবস্থাপক বলা হয়। অথবা আদালত যদি কাউকে কি দেয়, অনুমোদন দেয়, কোনো ব্যক্তিকে কি দেয়, অনুমোদন দেয়, সেই ব্যক্তিও কি করতে পারবে, প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবে। কার প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবে বলেন? ওই লিগ্যাল ডিসএবিলিটির। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, শতাব্দী, সঞ্জিদা, ওকে। ভাই এটার হেডলাইনটা কি হবে? জি, 21 মূল লাইনটা কি হবে? মূল লাইনটা হচ্ছে 6 ধারার যে লিগ্যাল ডিসএবিলিটি আছে তার প্রতিনিধি হচ্ছে 21 ধারায়, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। ঠিক আছে, অক্ষম ব্যক্তির প্রতিনিধি, 21 ধারা হচ্ছে অক্ষম ব্যক্তির প্রতিনিধি। অক্ষম ব্যক্তির প্রতিনিধি। জি, দেখেন 22 ধারা কি বলতেছে। তামাদিয়ানের 22 ধারা নতুন পক্ষ বাদী বা বিবাদী, 22 ধারা কি বলছে? নতুন পক্ষ। কি পক্ষ বলেন? নতুন পক্ষ। হ্যাঁ, সংযোজন বিয়োজন হলে তামাদি নতুন মেয়াদ পক্ষ। গণনা কিভাবে হবে তা নির্ধারণ করে। অর্থাৎ একটা মামলায় দেখা গেল 5 জন বাদী ছিল, নতুন করে আরো 2 জন বাদী অ্যাড হলো, বা 2 জন বাদী বাদ গেল, হইতে পারে না, বা 2 জন বিবাদী অ্যাড হলো, বা 2 জন বিবাদী কি গেল, বাদ গেল, তখন কি হবে সেটা 22 ধারা বলতেছে। যদি কোনো মামলায় নতুন পক্ষ যুক্ত হয় তাহলে সেই নতুন পক্ষের জন্য তামাদি মেয়াদ গণনা শুরু হবে সেই দিন থেকে যেদিন তিনি মামলাটির পক্ষ হিসেবে যুক্ত হয়েছেন। ধরলাম রহিম যুক্ত হয়েছে 5 তারিখ, কত তারিখ? 5 তারিখ ওই মামলায়, তাহলে 5 তারিখ থেকে তার তামাদি মেয়াদ শুরু। করিম যুক্ত হয়েছে 25 তারিখ, তাহলে করিমের জন্য তামাদি কি 5 তারিখ হবে না? করিম পক্ষভুক্ত হয়েছে 5 তারিখ 25 তারিখ, তার মানে করিমের তামাদি মেয়াদ শুরু কত তারিখ থেকে বলেন? 25 তারিখ থেকে। 25 তারিখ। আচ্ছা, এই গেল 22 ধারা। আর 23 ধারা কি বলতেছে? তামাদি আইনের 23 নম্বর ধারা অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করার ফলাফল, অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করার ফলাফল নিয়ে আলোচনা করেছে। এই ধারায় বলা হয়েছে যদি কোনো চুক্তি ভঙ্গ বা অন্যায় কাজ ক্রমাগতভাবে চলতে থাকে তাহলে প্রত্যেকটি ঘটনার জন্য একটি নতুন করে তামাদির গণনা শুরু হবে। অর্থাৎ আপনি ফেব্রুয়ারি মাসে একবার চুক্তি ভঙ্গ করছেন, তাহলে তাহলে সেদিন থেকে তামাদি মেয়াদ শুরু হইলো, তাই না? মার্চ মাসে আবার চুক্তি ভঙ্গ করছেন, মার্চ থেকে আবার শুরু হবে। আপনি যদি সেপ্টেম্বরে এসে আবার চুক্তি ভঙ্গ করেন, সেপ্টেম্বর থেকে আবার নতুন করে শুরু হবে। অর্থাৎ যতবার চুক্তি ভঙ্গ করছেন, যতবার অন্যায় করছেন, ততবার কি 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 শুরু হবে বলেন? তামাদি মেয়াদ শুরু হবে। অর্থাৎ তামাদি অপর পার্টি মেয়াদ। কি পাবে? লাভ পাবে আপনার বিরুদ্ধে মামলা করার জন্য। আপনি অপরাধ যতবার করবেন অপর পার্টি তত বেশি লাভ পাবে আপনার বিরুদ্ধে মামলা করার জন্য। তিনি অপর পার্টি কি পাবে? সময় পাবে আপনাকে মামলা করার জন্য। ক্লিয়ার এতটুকু? যতবার চুক্তি ভাঙবেন, যতবার অন্যায় করবেন, ততবার নতুন করে অপর পার্টি কি পাবে? সুযোগ পাবে, সময় পাবে কি করার জন্য? আপনার এগেইনস্টে মামলা দায়ের করার জন্য। আচ্ছা, ইম্পর্টেন্ট ধারা 26, 27, হ্যাঁ, 26, 27, 28 এগুলো কি কি ধারা? ইম্পর্টেন্ট ধারা। হ্যাঁ, 26-এ ইসমেন্ট রাইটের কথা বলা হয়েছে। ইসমেন্ট অধিকার অর্জনের জন্য সময়সীমা। হ্যাঁ, ইসমেন্ট বলতে বোঝায় স্বত্বাধিকার। কি বোঝায় বলেন? স্বত্বাধিকার। কোন ব্যক্তি স্বত্বাধিকার। যদি 20 বছর ধরে শান্তিপূর্ণভাবে ও অবিরতভাবে অন্যের সম্পত্তির উপর ইসমেন্ট, যেমন রাস্তা ব্যবহার, গ্রামে দেখা যায় না একজনের বাড়ির উপর আরেকজন হেঁটে যায়, এই রাস্তা ব্যবহার করে, পানি প্রবাহ ব্যবহার করে, আলো বাতাস গ্রহণ করে বা ভোগ করে, তাহলে তিনি সেই অধিকার আইনি দিতে পারবেন। অর্থাৎ 20 বছর ধরে আপনি কারো বাড়ির উপর দিয়ে চলাচল করতেছেন, তিনি কখনো বাধা দেয় নাই,
এখন 20 বছর পরে যদি বাধা দেয়, আপনি যে কি করতে পারবেন, আদালতে মামলা দায়ের করতে পারবেন এবং আদালত আপনার পক্ষে রায় দিবে যে তুমি এখন থেকে এখান থেকে চলাফেরা করবা। কেন? কারণ 20 বছরের মধ্যে একদিনও ওই বাড়ির মালিক আপনাকে কি দেয় নাই, বাধা দেয় নাই। কি দেয় নাই বলেন? বাধা দেয় নাই। বাধা দেয় তাহলে না, 20 বছর যেহেতু আপনি বাধা দেয় না। নিরবিচ্ছিন্ন ভাবে আলো বাতাস পাইছেন, রাস্তা চলাচলের সুযোগ পাইছেন, বা কোনো সুখাধিকার মানে সুখ ভোগ করছেন অন্যের প্রপার্টি থেকে, সেহেতু আদালত আপনার পক্ষে রায় দেবেন। শর্ত কি কি? অধিকার ভোগ শান্তিপূর্ণ হইতে হবে, অর্থাৎ কেউ আপনাকে কি দেয় নাই, বাধা দেয় নাই। ভোগ খোলাখুলি হতে হবে, গোপনে নয়। অর্থাৎ আপনি জানাই তো তার বাড়ির উপর দিয়ে যাচ্ছেন, না জানায় যাচ্ছেন, না জানায় যাচ্ছেন না। এখন আপনি 20 বছর পরে যা বলতেছেন, আদালত আমি তার বাড়ির পিছন দিয়ে চুপে চুপে যাইতাম, এখন আজকে ধরা খাইছি, আজকে আমাকে যাইতে দিতেছে না, এরকম হওয়া যাবে না। অর্থাৎ আপনি যে ভোগ করছেন অধিকারটা, এটা খোলাখুলি ছিল। হ্যাঁ, তিনি জানতো, অর্থাৎ জমির মালিক আগে থেকেই জানতো। অবিরত ভাবে 20 বছর ভোগ করতে হবে, অর্থাৎ সরকারি সম্পত্তির ক্ষেত্রে সেটা হয়ে যাবে 60 বছর। নর্মাল সম্পত্তি কয় বছর? 20 বছর। প্রাইভেট প্রপার্টি কত বছর বলেন? 20 বছর। কিন্তু যদি পাবলিক 60 প্রপার্টি হয়ে বছর, যায় তাহলে কত বছর ভোগ করতে হবে সেটা বলেন? 60 বছর। 60 বছর। দেখবেন যে মুম্বাইতে একটা আহ বস্তি আছে, কি জানো বস্তি, হ্যাঁ ঠিক মুম্বাইয়ের সেন্ট্রালে মাঝ বরাবর, তারা এই সরকারি প্রপার্টির উপর 60 বছরের বেশি যাবত এই বস্তি বানিয়ে থাকতেছে। ঠিক আছে, এখন সরকার তাদেরকে কোনোভাবেই কি করতে পারতেছে না, এই জায়গা থেকে উচ্ছেদ করতে পারতেছে না। ঠিক আছে, কি যেন একটা বস্তি নাম আমার সঠিক স্মরণ মনে পড়তেছে না। ঠিক মুম্বাইয়ের মাঝ বরাবর, অর্থাৎ চারোদিকে বিশাল বিশাল অট্টালিকা, কিন্তু মাঝে কি বিশাল একটা বস্তি, যে বস্তিটা এখনো সরকার কি করতে পারতেছে না, উচ্ছেদ করতে পারতেছে না। কারণ কি, তারা এখানে 60 বছর সরকারি জমির উপর কিসে ছিল, ভোগ দখলে ছিল। ক্লিয়ার? আচ্ছা, সেই 20 বছর গণনা করা হবে মামলা দায়েরের আগের 2 বছরের মধ্যে শেষ হওয়ার সময় পর্যন্ত। আচ্ছা, এই উদাহরণটা একবার পড়ে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন 27, ইজমেন্ট অধিকার বিলুপ্ত হওয়ার নিয়ম। কিভাবে ইজমেন্ট অধিকারটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে তার ইজমেন্ট অধিকার প্রয়োগ না করে, তাহলে সেই অধিকার চিরতরে কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে গেল। ইসমেন্ট অধিকার দাবি করার জন্য 20 বছর সময়সীমা বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে এবং 60 বছর সময়সীমা সরকারি সম্পত্তির ক্ষেত্রে কি নির্ধারিত হবে। এক্স 25 বছর আগে তার জমিতে প্রবেশের জন্য ওয়াই এর জমির উপর দিয়ে রাস্তা ব্যবহার করত, কিন্তু গত 21 বছর ধরে তিনি সেই রাস্তা ব্যবহার করেন নি। তাহলে তাহলে মাঝখানে কত বছর চলে গেছে বলেন? 21 বছর 21 চলে বছর। গেছে। গ্যাপ কত বছর পড়ে গেছে? 20 বছর গ্যাপ পড়ে গেছে। তার মানে কি তিনি আপনি পাবেন? পারবেন না। 25 বছর আগে করছেন ঠিক আছে, কিন্তু মাঝে কত বছরের গ্যাপ রয়ে গেছে? 20 বছরের বেশি। এখন আপনি 21 বছরের সময় যে সেই ইসমেন্ট অধিকার চাইলে পাবেন, আপনি পাবেন না। ঠিক আছে, অর্থাৎ নির্ধারিত সময় ইসমেন্ট অধিকার চাইতে হবে। 28 ধারা লাস্ট, তামাদিন শেষ। 28 ধারা পড়লে আগামীকালকে আমরা শিডিউল পড়বো, বা তামাদি গণনা, হ্যাঁ, যে কতদিনের মধ্যে মোকদ্দমা করতে হয় বলছিলাম না, একটা তফসিল আছে, ওই তফসিলটা আমরা কালকে পড়বো। 28 ধারা, তামাদি আইনের 28 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তির মালিকানা দাবি করে এবং সেই সম্পত্তি দখল পাওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আদালতে মামলা না করে, তবে তার সেই সম্পত্তির মালিকানা অধিকার বিলুপ্ত হয়ে যায়। আপনি একটা সম্পত্তির মালিক, আপনি একটা সম্পত্তির কি মালিক, মালিক আপনাকে আমি বেদখল করছি, আপনি কত বছর সময় পাবেন মামলা করার জন্য? 12 বছর। কত 12 বছর? 12 বছর। 12 বছর। আপনি 12 বছর একদিনের দিন যদি কোর্টে যান, আদালত আপনার রাইটটা কি করে দিবে, বাতিল করে দিবে, এবং আমাকে বলবে মেহেদী আপনি এই সম্পত্তির আজ থেকে মালিক। কেন? কারণ আপনি 12 বছর ঘুমাইছিলেন। কি ছিলেন? 12 বছর আপনি ঘুমাই। ঘুমাইছিলেন, তো আপনাকে কেন দিবে? আমি দখলে ছিলাম, রক্ষণাবেক্ষণ করছি, সো আমাকে দিয়ে দিবে। যদিও মালিক আপনি, তখন আদালত কাকে মালিক বানাই দিবে? আমাকে মালিক বানাই দিবে। তাহলে মামলার মালিকানা হারায়, হ্যাঁ, একটা সম্পত্তির মালিকানা হারিয়ে যায় কত ধারায়? তামাদি 28 আইনের ধারায়। 28 ধারায়। আচ্ছা, অর্থাৎ আপনার আচ্ছা। আপনার
সেই মালিকানার অধিকারটাই হারিয়ে যাচ্ছে কত ধারায় বলেন? 28 ধারায়। 28